হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শিরোনাম জানাতে চাই আজকে আমাদের আলোচনার, এই জুলাই ঘোষণাপত্র লইয়া কি করিব। এই কলামটি আপনি প্রথম আলোতে আজ লিখেছেন। একটু জানতে চাই, ঘোষণাপত্র নিয়ে আসলে আমাদের এত হতাশা কেন রাজনৈতিক দলগুলোর মাঝে? ধন্যবাদ এবং রণিভাইকে শুভেচ্ছা। ঘোষণাপত্র তো যে কোনো আন্দোলন সংগ্রাম সাফল্যের একটা ঘোষণাপত্র থাকে, যে আমরা কি করেছি এবং ভবিষ্যতে কি করতে চাই। এখানে অবশ্য ভাগ করেছে, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ। জুলাই সনদকে দিয়েছে যে আগামী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কীভাবে নির্মাণ করবে, তার এখনও চূড়ান্ত হয়নি, আশা করি হবে। আর জুলাই ঘোষণাপত্র যে কীভাবে এই অবস্থা আসলো, এই পরিবর্তনটা আসলো, পরিবর্তনে কার কী ভূমিকা ছিল, কি হওয়ার কথা ছিল, কি হয়নি। তো এটি খুব কৌতূহলের বিষয় যে যারা ঘোষণাপত্র নিয়ে খুবই উদ্গ্রীব ছিলেন তারা ঘোষণাপত্রে হতাশ, আর যারা ঘোষণাপত্র নিয়ে এক ধরনের নিরাসক্তি দেখিয়েছিলেন তারা ঘোষণাপত্রে বেশ উৎফুল্ল। তো সেদিক থেকে একটা বলা যায় যে মাঝামাঝি পথে চলছে। আর আমি যে বিষয়টি সমালোচনা করেছি সেটা একটা বিশেষ করে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি ইতিহাস নিয়ে যে বিশ্লেষণটা করেছেন সেটার যে অনেক কিছু এই ঘোষণাপত্রে আছে, অনেক কিছু নেই, অনেক কিছু বক্র দৃষ্টিতে দেখা হয়েছে, অনেক কিছু আবার সরলভাবে দেখা হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের একটি মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের স্বাধীনতা, এমনকি স্বাধীনতার ঘোষণাপত্রের কথাও বলা, স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে 26শে মার্চ বলেছে। এটি এজন্য অবশ্য এই প্রধান উপদেষ্টা বা সরকার ধন্যবাদ পেতে পারে, কারণ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? জিয়া রহমান ঘোষণা দিয়েছেন কিন্তু 27 তারিখ। যেটা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর নামেই কিন্তু 26 তারিখ ঘোষণাপত্র এটি জারি হয়েছে, এবং যার ভিত্তিতে পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল 1971 সাল। কিন্তু দেখা গেল যে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন হয়নি, সেখানে বলা হয়েছে যে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের কাঠামোগত দুর্বলতা ছিল, পরবর্তীকালে বাকশাল হয়েছে এবং এক লাফে চলে আসলো 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। এই যে সিপাহী জনতার বিপ্লব বা অভ্যুত্থান, মাঝখানে তো সামরিক শাসন জারি হয়েছে, খন্দকার মোস্তাক জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে, স্বাধীনতার স্থপতিকে হত্যা করা হয়েছে। এসব এই ঘোষণাপত্রে নেই। থাকা উচিত কি উচিত নয় সেটা নিয়ে বিতর্ক হতে পারে। একটা বিষয় যে যখন ডানপন্থীরাও এটা খুশি হয়নি, বামপন্থীরাও খুশি হয়নি, তখন তারা একটা মধ্যপন্থায় আস্থা রেখেছে, এটা ধরা যায়। কিন্তু তার চেয়েও যেটি বিস্ময়কর ঘটনা, এই স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে যে ছাত্র নেতৃত্ব বারবার তাগাদা দিয়েছে, তারা নিজেরা ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছেন, কিন্তু ওই ঘোষণাপত্রের দিন দেখা গেল তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির 5 জন নেতা, তারা কক্সবাজার চলে গেলেন এবং পরবর্তীকালে তারা ব্যাখ্যা দিলেন গভীরভাবে চিন্তা করতে। এবং হাসান আব্দুল্লাহ বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের প্রতি তার নীরব প্রতিবাদ। হ্যাঁ, একটা নীরব প্রতিবাদ বলেছেন একজন, অন্য দুজন বলেছেন গভীরভাবে ভাবনার। প্রথম হচ্ছে তারা প্রতিবাদটা কিন্তু ঢাকায়ও অন্য একটা সমাবেশ করেও জানাতে পারতেন যে আমরা এই ঘোষণাপত্রের সঙ্গে একমত নয়। তাহলে যে আকাঙ্ক্ষা 1 বছর আগে এই ছাত্র তরুণদের মধ্যে জেগেছিল বা জাতির মধ্যে তারা সঞ্চারিত করতে চেয়েছিল, সেই আকাঙ্ক্ষা তারাই ধারণ করতে পারছে না। এটি একটি, তাহলে এই ঘোষণাপত্র আমাদেরকে কি দেবে, এই প্রশ্নটাই রাখা। আসলে আমরা সবাইকে নিয়ে যদি চলতে চাই, গণতন্ত্রের যেটা পূর্ব শর্ত, তাহলে মত পথ দল এই বিভাজন বাইরে রেখে বা বিভাজনকে ঊর্ধ্বে রেখে আমাদের সামনে চলার ক্ষেত্রে সবার মানবিক, সবার সাংবিধানিক এবং আইনি যে সুরক্ষা সেটি দেওয়া উচিত। সেটা আমরা কতটা দিতে পারি তার উপর নির্ভর করবে এই ঘোষণাপত্রের ভবিষ্যৎ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব গোলাম মাওলা রনি 28 দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, এবং এরপর থেকে আমরা রাজনৈতিক অঙ্গনে দেখলাম যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি অভিযোগ করা হচ্ছে, কেউ বলছে এই ঘোষণাপত্র অসম্পূর্ণ, আবার কেউ বলছে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি, আবার কেউ অভিযোগ করছে একটি রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা জুলাই আন্দোলনে যাদের অগ্রগামীদের ভূমিকায় দেখেছি, তাদের কৃতিত্ব কি কোনোভাবে উপেক্ষিত হয়েছে ঘোষণাপত্রে? এখানে সত্যিকার অর্থে সোহরাব ভাই যেটা বলেছেন, ধন্যবাদ তাকে। আমি ওটারই একটু কন্টিনিউশন করি। প্রথমত আমাদের যে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে দলিল দস্তাবেজ, এখানে ক্ষয়ক্ষতি এবং একটা জাতি গঠনে
1971-এর যে ভূমিকা, এটার বিশালতা এত ব্যাপক, এত বড়, এবং এটা অপরিবর্তনীয়। এই ভূখণ্ড যদি আপনি মানেন, এই পতাকা যদি আপনি মানেন, এই দেশ এবং এই জাতি যদি মানেন, এটাকে আপনার সম্মান এবং মর্যাদা দিতে হবে আপনার পিতামাতার মতন করে। ওই জায়গাটিতে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। বাংলাদেশের সমস্ত নদ নদী যেভাবে মাইলের পর মাইল, শত শত মাইল প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এবং সাগরের কাছে নত হয়ে, সাগরের কাছে পতিত হয়েই তার জীবনের সফলতা সে মনে করে। একটা নদীর সবচেয়ে বড় সফলতা যে তার উজান থেকে যে পানি আসে, সে পানি আলটিমেটলি সে সাগরে সমর্পণ করতে পারে, এবং এটা যে নদী করতে পারে সে নদী নিজেকে সফল মনে করে। তদ্রূপ আমাদের বাংলাদেশের যত আন্দোলন, যত লড়াই, যত সংগ্রাম অতীতে হয়েছে 71-এর পরে, এবং আগামীতে যত লড়াই সংগ্রাম হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রকৃতির আপন নিয়মে তাদের কাছে 71-এর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবেই। ফলে এখানে কে রিসেট বাটন চাপলো, কে এটার বিরোধিতা করলো, কে সংবিধান ছুঁড়ে ফেলতে চাইলো, কে রিরাইট করতে চাইলো, আবার সেটাকে কাউন্টার দেওয়ার জন্য কে সেটার ঘোষণাপত্র তৈরি করলো, এগুলো নিয়ে রাজনীতির একজন ছাত্র, আইনের একজন ছাত্র হিসেবে এটার আমি কোনো গুরুত্ব মনে করি না। আমি মনে করি যে 71 তার জায়গাতে আছে, সংবিধান যেটা 71 সালে গৃহীত হয়েছিল ওটা তার জায়গাতে আছে, আর 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান একটা ভিন্ন প্রেক্ষাপট। এই ভিন্ন প্রেক্ষাপটকে বোঝার জন্য, দেখার জন্যে, এটাকে সম্মান জানানোর জন্য আপনার হৃদয় এবং মন এটা গণতন্ত্রে পরিপূর্ণ হতে হবে। এর মধ্যে কোনো ঈর্ষা থাকলে চলবে না, এর মধ্যে কোনো ম্যালিস অ্যান্ড প্রেজুডিস থাকলে চলবে না। আপনি যে এর মধ্যে কাউকে ক্ষতি করার, কাউকে বড় করার দুর্বিসন্ধি আপনার থাকে, আপনার নিজের কোনো অপরাধ, নিজের কোনো দুর্নাম, নিজের কোনো বদনাম এই 24-এর মাধ্যমে আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেন, কোনো লাভ হবে না। ফলে কী হলো দেখুন, এই যে 24-এর গণ অভ্যুত্থানটি ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। এখানে জামাতের লোকজন অনেকে বলার চেষ্টা করছেন যে এটা তারা মাস্টার মাইন্ড, দীর্ঘদিন থেকে তারা এই কাজ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটা ম্যাটিকুলাস। আলটিমেটলি ঘটনা হলো 2014 সন থেকেই বিপুল একটা জনগোষ্ঠী আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বিশেষ করে 3টি নির্বাচনে তারা যেভাবে প্রতারিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা ক্ষোভের আগুনে জ্বলছিল এবং তারা একটা সুযোগ খুঁজছিল। এটা একটা ভলক্যানোর মতো পৃথিবীর অভ্যন্তরে যেভাবে টকবক করে গলিত লাভা ফুটতে থাকে, মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ যে আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, মিথ্যা কথা বলছেন, আমরা আপনাদেরকে ভোট দেইনি, আপনারা বলছেন ভোট দিচ্ছেন, আমরা আপনাকে নেতা বানাইনি, আপনারা বলছেন নেতা বানিয়েছেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাইনি, আপনি বলছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই অপমান তার চেয়ে তো বেশি বিপজ্জনক। ধরুন একজন লোক, আমি রাস্তায় হাঁটছি, কথা নাই বার্তা না, এসে বলো যে আমি তোমার বাবা, তো আমাকে সম্মান করো, আমাকে করো, আমার নামে সব কিছু দিয়ে দাও। এটা আমার কাছে যতটা না অসম্মান, তদ্রূপ আমি কাউকে ভোট দিইনি, সে এসে আমার সামনে বলো যে আমি তোমার নেতা, আমাকে মানো, আমার সম্পর্কে স্লোগান দাও। এই কাজটি ক্রমাগতভাবে 10টি বছর আওয়ামী লীগ যেভাবে করেছে, 18 কোটি মানুষের মনের মধ্যে যে বেদনা টকবক করে ফুটছিল, সেই বেদনা আচ্ছা আপনি বোঝার চেষ্টা করেন যে কোটা আন্দোলনে ছেলেরা চাকরি চায়, তারা BCS পাস করবে, সরকারি চাকরি করবে। এখন আমাদের দেশে অলমোস্ট সব সেক্টরে চাকরি আছে 10 লাখের মতো বা 20 লাখের মতো সরকারি চাকরি। তো এখানে কোটার চাকরি কয়জন, প্রতি বছর কজন নিয়োগ হয়? 50,000, নট মোর দেন দ্যাট। তো 50,000 লোক, হ্যাঁ বিশেষ 2000, ওই তো বিশেষ, আমি সব চাকরি মনে করলাম, একদম পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সব জায়গাতে, মানে কোনো অবস্থাতেই আপনার বছরে পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে সরকারি সেক্টরে বছরে 50,000-এর বেশি হয় না। এখন ওরা যে দাবি করছে কোটা, তো সেখানে যদি আপনি কোটা নিয়ে হেরফের ধরেন মাত্র 1000-2 আর বাকি তো ইন জেনারেলি চলে আসে। তো 2000 লোকের চাকরি নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা থাকার কথা না। আমাদের সমাজের এলিট সমাজ যারা আছেন, ধনী সমাজ আছেন, তারা তো তাদের ছেলেমেয়েকে কেন সরকারি চাকরি দেয়ই না, তারা বিদেশে পড়ায়, বিদেশে থাকে, আসে, ব্যবসা করে, বাণিজ্য করে। এখন আমাদের দেশের মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সরকারি চাকরিতে যায় না। যেখানে একটা মধ্যবিত্ত পরিবার তার জন্মের পর থেকে সে একটা মার্সিডিজ গাড়ি চালাচ্ছে ঢাকা শহরে, আর একটা ম্যাজিস্ট্রেট হয়ে চাকরি করে সে 30-35 হাজার টাকা বেতনে চাকরি করছে, এটা যাই না সেখানে। তো কার জন্য এখানে এই যে আন্দোলনে দেখুন ধনিক শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যার ছেলেমেয়েরা কেউ কখনো স্কুলে পড়ে না, তারাও রাস্তায় নেমে আসে। তারা কোটা কি বুঝে বলেন, একটা রিক্সাওয়ালা তার কোটায় কী দরকার আছে? এই সমস্ত মানুষ যে নেমে এসেছে, মূল কারণটা হলো ধীরে ধীরে একটার সঙ্গে আরেকটা লেগেছে। প্রথমটা হলো দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রতি তাদের একটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। আওয়ামী লীগের কথা, তারা খোঁটা দিয়ে কথা বলতো, মানুষকে ছোট করে কথা বলতো। তারপর শেষে তাদের বিরুদ্ধে প্রচুর বদনাম ছড়িয়ে পড়েছিল, এই খুন করে, রাহাজানি করে, তারপর শেষে ছাত্রলীগ ধর্ষণ করে, ছাত্রলীগ রামদা দিয়ে মারে,
এরপর এরা পায়ের উপর গুলি করে গুম করে ফেলে, এরকম যা করেছে এগুলোকে বহুল অংশে মানুষের মধ্যে একটা বিরাট বিস্ফোরণ তৈরি করেছিল। এই বিস্ফোরণটা যখন দেখলো সরকার এই কোটা বিরোধী আন্দোলনে খুব রুড হাতে তাদেরকে দমন করছে এবং ফিনকি দিয়ে রক্ত পড়ছে, মাংস ছড়িয়ে পড়েছে, আবু সাইদের মৃত্যুর কারণে সারা বাংলাদেশে মানে মানুষ যেভাবে কেঁদেছে, এইরকম ঘটনা বাংলাদেশে 2-4-25-30 বছর একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি। তো সব মিলিয়ে এটা একটা স্বতঃস্ফূর্ত জিনিস হয়েছে। এটাকে বলা হয় বাই অ্যাকশন। কাজের এমন একটা কাজ করেছে, সে কাজের বিনিময়ে ঘটনা ঘটেছে। একটা নেচার, প্রকৃতির মাধ্যমে ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কোথা থেকে কিছু লোক চলে আসলো, কেউ বললো আমি মাস্টার মাইন্ড, কেউ বললো ও মাস্টার মাইন্ড, কেউ বলে আমি টাকা দিয়েছি, কেউ বলে আমি ওটা দিয়েছি, কেউ বলে আমি এই কাজ করেছি, কেউ বলে আমরা যদি থানা না পোড়াতাম তাহলে এই ঘটনা ঘটতো, কেউ বলে আমরা যদি পুলিশ না মারতাম তো এই ঘটনাগুলো ঘটতো। এইগুলো করে এই যে একটা পুত পবিত্র, স্বতঃস্ফূর্ত এবং যেটি বলা একটি কল্যাণময় বিপ্লব, গণ অভ্যুত্থান আপনি যাই বলেন না কেন, সেটাকে রীতিমতো পলিউটেড, কন্টামিনেটেড করে দিয়েছে কিছু ধড়িবাজ লোকজন। ফলে এই যে সরকারের সঙ্গে, সরকারের আশেপাশে, সামনে পেছনে এরকম ধড়িবাজ লোকজন, তাদের কুকর্মের কারণে, আচার আচরের কারণে মানুষ এই যে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে আজ থেকে 1 বছর আগে তাদের যে সম্মান ছিল, তাদের যে নীতি নৈতিকতা ছিল, তাদের যে ফিলিং ছিল, এটা 1 বছর পরে সেটা নেই। না থাকার কারণে এই যে একটা ঘোষণাপত্র তারা বললেন, এটা তো আমার কাছে মনে হয় না উনি সাংবাদিকতা করেন প্রতি সপ্তাহে, আপনি সপ্তাহে লেখেন না মাসে লেখেন? প্রায় প্রতিদিনই লেখে, ফলে তাকে লিখতে হয়। তো লিখার জন্য আসলে তিনি লিখেছেন, তার যদি লিখতে না হয়তো তিনি হয়তো এটা পড়তেন না। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, ইতিহাস কিন্তু তার স্বতন্ত্র পরিচয় বহন করে, ইতিহাসে সংযোজন কিংবা বিয়োজনের কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস ঘোষণাপত্রে উত্থাপিত হয়েছে কি? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যে আলোচনায় আমরা ছিলাম, ইতিহাসে কোনো সংযোজন বিয়োজন চলে না, ইতিহাস তার স্বতন্ত্র পরিচয় বহন করে। ঘোষণাপত্রে আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে পারলাম কি পরবর্তী প্রজন্মের জন্য? একটা ইতিহাস শেপ নেওয়ার জন্য 3টা সময় দরকার। 25 বছর সময় দরকার প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর হলো 50 বছর, ইবনে খালদুনের কথা, আর চূড়ান্ত স্তর যেটা সেটেলড হয় 100 বছর পরে। ফলে দেখুন আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তার প্রথম যে পর্বটি মোটামুটি একটা সেটেল ডাউনে আসছে আফটার 25 ইয়ার্স, দেন আফটার 50 ইয়ার্স এবং 100 ইয়ার্স এটা একদম ফাইনাল হয়ে যাবে। এখন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে যদি আপনাকে ইতিহাসের অংশ করতে হয়, অ্যাটলিস্ট একটা প্রিলিমিনারি শেপ পেতে হলে আমাদেরকে 25 বছর অপেক্ষা করতে হবে। এবং এই 25 বছর জুলাইয়ের যারা সূর্য সন্তান, সফলতম মানুষ, তাদেরকে এই সমাজে তাদের অস্তিত্ব থাকতে হবে এবং তাদের এই 25 বছর সফল হতে হবে, রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এবং জুলাই যেটা ভালো কাজ হয়েছিল, এই ভালো কাজটি, ভালো কাজের মাধ্যমে তাদেরকে এই সমাজে প্ল্যান্টেশন করে, বপন করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে, আদর্শ ছড়িয়ে দিতে হবে। এবং এটা যে আওয়ামী লীগ জমানার চেয়ে ভালো ছিল, শেখ হাসিনার চেয়ে ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, চিন্তা চেতনা, কিংবা এখন এই জুলাইয়ের যারা আছেন তারা ভার্সেস আমাদের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মহান বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে তুলনীয় এই বিষয়গুলো তাদেরকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন এই বছর, অর্থাৎ গত বছর যা হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লব, অর্থাৎ যদি ধরেন আপনি আগস্ট মাসের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ 2024 সন, সেই সময়টাতে মানুষের যে চিন্তা ভাবনা, আবেগ, ইমেজ যা কিছু ছিল, এটার 5%ও নেই, 95% কর্পূরের মতো উড়ে গেছে। এবছর 8 তারিখ গেল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আরোহণের দিন, এদিন বিনা বাজলো না, এই দিন কোনো শব্দ হলো না, কোনো আনন্দ নেই, চারিদিকে শুধু অভিমান, আকাশ ভরে বৃষ্টি, রাস্তাঘাট কর্দমাক্ত, মানুষের মনে শান্তি নেই। অথচ ঠিক এই 1 বছর আগে উই আর দ্য হ্যাপিয়েস্ট ম্যান অ্যান্ড উই আর দ্য হ্যাপিয়েস্ট নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়েছিল যে বাংলাদেশের দামাল ছেলেরা একটা বিপ্লব করেছে, এখানে একটা বিপ্লব হয়েছে, এখানে একটা স্বৈর শাসনের পতন হয়েছে। তারা এই গত 1 বছর ধরে আমাদের দিকে তাকিয়েছিল, যেখানে বঞ্চিত মানুষ, শোষিত মানুষ, তারা অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকাতো এবং ভাবতো আমরা কী করে ওদের মতো হব। কিন্তু আফটার 1 বছর যখন আমাদের সকল কিছু 95% কর্পূরের মতো রয়ে গেছে, বাকি 5% যেটা আছে সেটা নিয়ে বিএনপি একদিকে টানছে, জামাত একদিকে টানছে, এনসিপি একদিকে টানছে, কেউ রাগ করে চলে গেছে আপনার কক্সবাজারে, কেউ যমুনাতে বসে আছে এবং জিদ করে বসে আছে আমি যমুনা থেকে বের হবই না, দেখে আমাকে কে বের করে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা যদি আগামী 1 বছর অর্থাৎ থাকে এইভাবে, তাহলে দেখবেন যে 1%ও থাকবে না। কাজে এটাকে নিয়ে আমাদেরকে এই বিপ্লবের যে আদর্শ, বিপ্লবের যে থিম এবং বিপ্লবের যে অন্তর্নিহিত তাৎপর্য, এগুলোকে ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, বাস্তবায়ন করা, রাজনীতির যাকে বলা হয় খোলস থেকে বের করে এদেরকে বাস্তবতায় রূপ দেওয়া রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, তাহলেই হয়তো এটা একটা ইতিহাস তৈরি করবে। আদারওয়াইজ এই পৃথিবীতে বহু ঘটনা ঘটে,
বহু ঘটনা ঘটে, তারা ইতিহাসে হারিয়ে যায়, সময়ের বিবর্তনে তাদের কথা মনেও থাকে না। কত মানুষ আসে, কত মানুষ যায়। আমরা এই 18 কোটি মানুষের মধ্যে কজন মানুষকে চিনি? কিংবা আজ থেকে যদি বলা হয় 50 বছর আগে এই ঢাকা শহরে যারা ছিলেন কর্তৃত্ববাদী লোকজন, যারা এই দেশ চালাতেন, আমরা কি তাদেরকে চিনি? 100 বছর আগে শহর যারা চালাতেন, এই শহরের যারা প্রধান ব্যক্তি ছিলেন, ঢাকার নবাব আব্দুল গনিকে কে একজন চিনেন বলেন? খাজা সলিমুল্লাহকে কয়জন এখন মনে করেন? তো আমরা তাদেরকে, আহসানুল্লাহকে আমরা কয়জন মনে করছি না। অথচ তারা সর্বভারতীয় ইতিহাসে কিংবদন্তি ছিলেন। এর কারণ হলো তাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসের ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারেনি। আবার এখন ধরেন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, বিএনপির কথা বলা হচ্ছে, তাদের অবস্থা একই হবে তারা যদি তাদের এই ধারাবাহিকতাটা রক্ষা করতে না পারে। কাজে ইতিহাস যদি সৃষ্টি করতে হয় এনসিপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাহলে তাদেরকে প্রতিযোগিতা করতে হবে, বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, জামাতের সঙ্গে করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে করতে হবে, এবং প্রচলিত যে রাজনৈতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা রয়েছে, সেইগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে নতুন একটা আইডিওলজি প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে ভ্লাদিমির লেনিন করেছিলেন, স্ট্যালিন করেছিলেন, ট্রটস্কি করেছিলেন। এবং রাশিয়া ফেডারেশন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কিন্তু আদর্শ এখনো মরেনি, কার্ল মার্কস এখনো মরেনি। তো এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এটার যে পেপার থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে, এবং এটার জন্য আরও অনেক কিছু করতে হবে, যেটা এখন পর্যন্ত শুরু করা হয়নি। শুরু করার আগেই এখানে এমন কিছু ঘটে গেছে, ফলে কি হচ্ছে, এটার অস্তিত্ব নিয়েই আগামীতে আমাদের অনেক কিছু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। গতকাল 1 বছর পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার কি শুধুই আমাদের হতাশা আমাদের মুখোমুখি করেছে? যেমনটি আপনি বলছিলেন যে 1 বছর আগের যে বাস্তবতা, 1 বছর পরের বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য। সরকারের অর্জন কি দেখেন, সফলতা কি দেখেন? সরকারের আসলে কোনো অর্জন দরকার নেই। মূল ব্যাপারটা হলো যে সরকারটা যে সময়টাতে এসেছে, এই সময়টাতে এসে ভালো কোনো সলিউশন ছিল না। অর্থাৎ আপনি যদি ইফ ইউ ডু নট বি আনগ্রেটফুল, আপনি যদি অকৃতজ্ঞ না হন, তাহলে একবার একটু হৃদয়ে হাত দিয়ে দেখেন যে 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে আমাদের কাছে আসলে ডক্টর ইউনূসের চাইতে বিকল্প কোনো ব্যক্তির নাম ছিল না, আমরা কল্পনাই করতে পারিনি। কিংবা ওনার সঙ্গে সঙ্গে যারা আসছেন তাদের বেশিরভাগ লোকই আমাদের পরিচিত। কাজেই আমরা তাদেরকে মেনে নিয়েছিলাম, তাদেরকে চেয়েছিলাম, এবং তারা এসেছেন, এটা এক পার্ট। এবং সেদিন যদি তারা না আসতেন, ধরেন ওনার বয়স এখন 85 বছর 86 বছর, উনি যদি বলতেন যে আমি বয়স্ক মানুষ, আমি এখন এই বয়সে ঝুঁকি ঝামেলার মধ্যে যাওয়াতে পারবো না, তাহলে এই বিপ্লবের যে ঐক্য, এটা নষ্ট হতো। মার্শাল্লাহ হয়তো চলে আসতো, জরুরি আইন হতো, ছাত্ররা ঘরে ফিরতো না, নানা রকম ঝুঁকি ঝামেলা। সো অ্যাজ এ নেশন উই শুড বি গ্রেটফুল টু ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড দ্য গভর্নমেন্ট ফর দ্যাট টাইম। দ্বিতীয়ত যে সময়টা দরকার, সেই সময়টা যদি আপনি রিয়েলিটি চিন্তা করেন, রিয়েলিটি হলো যে ওনাদের যে বিষয়গুলোতে অপূর্ণতা রয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু তারা মনের কথা তাদেরকে বলেনি। তারা যদি বলতো যে স্যার আপনার যে অভিজ্ঞতা রয়েছে, এটা দিয়ে আসলে দেশ চলবে না, অমুক লোক বাদ আছে, আপনার আসলে 10-12 জন লোক বাদ দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন অমুক লোককে নেন, আমাদের একটা সমর্থন থাকবে, 2 বছর আপনাকে সময় দেবো। তো এইভাবে যদি আসলে সকল পক্ষ খোলা মনে, সাদা মনে ওনার প্রতি সহযোগিতার হাত বাড়াতেন, এবং এটা সুযোগ ছিল 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো খোলা মন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2 বছর বা 3 বছর সময় দিত, এবং তাকে সহযোগিতার হাত বাড়াতে, এবং কোনো রকম ছলচাতুরি এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কামড়াকামড়ি না করতো। বাস্তবতা কি দেখেন, সচিবালয়ে আমরা কি করেছি? বিএনপি চেয়েছে আমার লোকজন বেশি নিয়োগ পাক, জামাত চেয়েছে আমাদের লোক বেশি নিয়োগ পাক, এনসিপির ছেলেরা চেষ্টা করেছে 2 সেটের নিয়োগ বদলি করে, আমাদের যদি টাকা পয়সা হয় ক্ষতি কি? দিস দ্য রিয়ালিটি। এই কাজগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন বা করেছেন? তার কি কোনো কমিশন গেছে সেখানে? একটা ডিসিরা যে ট্রান্সফার হয়েছে, এখানে 300-400 কোটি টাকা একজন চুরি করেছে, কেউ কি বলতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে 1 কেজি আম কিনে দিয়েছে এই টাকা নিয়ে? কেউ করেনি তো সেই কাজগুলো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে তারা এই অপকর্মগুলো করেছেন, তার সঙ্গে মুনাফিকি করেছেন, তার সঙ্গে বেইমানি করেছেন, এবং তাকে বিপদে ফেলে এখন যার মতো করে পিছন থেকে সটকে পড়ে সব দোষ এই বয়স্ক মানুষটার উপর দিচ্ছেন। এটা খুব খারাপ একটা জিনিস, এজ এ আনগ্রেটফুল নেশন। তো কাজেই এই যে উনি যে ব্যর্থ হবেন, এটা তো একেবারে আমরা তাকে ব্যর্থ করার জন্য ওনার আশেপাশের প্রত্যেকটা লোক, রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা আছে, তারা 10 হাতে কাজ করেছে। অন্যান্য যারা চেষ্টা করেছে তারা আসলে পেরে ওঠেনি। এত বড় একটা প্রশাসন যন্ত্র, এত যেখানে অভিজ্ঞতা নাই, হাজারো অভাব অভিযোগ, এর মধ্যে তিনি ভালো করবেন কিভাবে? তিনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, আর আমাদের দেশে যে এখন পর্যন্ত আমি রাস্তাঘরে কাপড় চোপড় নিয়ে হাঁটতে পারছি, রাস্তার সময় বের হওয়ার পর যদি বলে রনি সাহেব আপনার জামাটা অনেক ভালো, খুলে রেখে যান, আমার তো কিছু করার নেই। অবস্থা তো এখানেই অবস্থা। এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এই দেশটাকে, ইউনূস সাহেবকে ভালো রাখছেন, আমাকেও ভালো রেখেছেন, এখন পর্যন্ত আমরা বেজ্জতি হইনি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি গোলাম মাওলা রনি। সোহরাব হাসান, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন বাংলাদেশ দীর্ঘদিন অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। আগামী বছরের নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য সরকারের সক্ষমতা দেখেন কি? নির্বাচন তো সরকার করে না, শুধু প্রশাসনও করে না, শুধু নির্বাচন কমিশনও করে না। নির্বাচন হচ্ছে জনগণের জন্য, আর নির্বাচনের অংশীদার হচ্ছে বা নির্বাচনের প্রতিযোগী হচ্ছে রাজনৈতিক দলগুলো বা ব্যক্তি। এখন রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে, গোলাম মাওলা রনি ভাই যা বলছিলেন এই অনুষ্ঠানের আগে, যদি সেটি সত্যি হয়,
যে নির্বাচনের আগেই হানাহানি শুরু হয়ে গেল, কে প্রার্থী হবে। এক দলে যদি 5 জন প্রার্থী থাকে এবং তারা আত্মকলহে লিপ্ত থাকে, তখন নির্বাচনটা কিভাবে হবে। আবার দলের সঙ্গে দলের যদি এই হানাহানি হয়, তো দলের সঙ্গে দলের হানাহানি সব জায়গায় হবে না, কারণ আমরা তো দেখি যে বিএনপি ছাড়া সব জায়গায় যোগ্য প্রার্থী দেবে বা জনসমর্থন আছে এরকম দল খুব কম, নেই বললেই চলে। এখন এই নির্বাচনে একটা সমস্যা হলো যে এই নির্বাচনে মানুষ জানে যে কোন দল জয়ী হবে, এটি একটি সমস্যা, বিরাট সমস্যা। হ্যাঁ, প্রশাসন মনে করবে যে দল জয়ী হবে আমি তার পক্ষেই থাকি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাই মনে করবে। আবার যারা জয়ী হতে পারবে না তারা মনে করবে তাহলে আমি যেহেতু জয়ী হতে পারবো না, তাহলে এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় তার একটা চেষ্টা করতে পারে। এক্ষেত্রে আমি মনে করি যে প্রতিযোগী দলগুলোর মধ্যে একটা, এই যে এখন জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটি কিভাবে করবে তার, সেক্ষেত্রে একটি ঐক্যমত্য। সোহরাব হাসান, আমি যদি একটি বিষয় মনে করিয়ে দিই, দ্বাদশ নির্বাচনের আগে দেশার প্রতীকের এই আয়োজনে এসে আপনি বলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে নির্বাচনে উত্তম বিকল্প থাকছে কিনা। ত্রয়োদশ নির্বাচনের ক্ষেত্রে যদি সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাই যে উত্তম বিকল্প থাকছে কিনা জনগণের জন্য, আমি উত্তরটি নেব বিরতির পর। দর্শক, দেশার প্রতীকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যেমনটি দ্বাদশ নির্বাচনের আগে আপনি প্রশ্ন রেখেছিলেন জনগণের সামনে উত্তম বিকল্প থাকছে কিনা, একই প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, ত্রয়োদশ নির্বাচনের মধ্যে আসলে জনগণের সামনে উত্তম বিকল্প থাকছে কিনা। দুটোর প্রেক্ষাপট কিন্তু আলাদা। 2024-এর নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল বা সরকার তারা বিকল্প যাতে না থাকে সেই ব্যবস্থা করেছিল। এখন কিন্তু সেরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সেটি নেই। এখন আমাদের প্রধান 2 দলের এক দল নির্বাচন করতে পারছে না, মানে এখন যে তাদের এখন যে অবস্থা, অর্থাৎ তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাই কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা কিভাবে নির্বাচন করবে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সেই সমান প্রতিদ্বন্দ্বিতা হবে না, কিন্তু কেউ আপনাকে বাধা দেবে না যে আপনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, অংশ নিতে পারবেন না। তো দুটোর সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো বাধা বা কোনো নির্দেশনা থাকবে না, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও থাকবে না। সেই বাস্তবতাও যদি আমরা না ধরি, আরো একটি বিষয় কিন্তু সামনে আসছে। আমরা দেখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি না থাকলেও ভিন্ন মত কিন্তু আছে। জামায়াত ইসলামী চাইছে যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এনসিপি দাবি করছে ইসি পুনর্গঠনের। কোন একটি রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে সরে যায়, তখন আসলে নির্বাচনের সমীকরণটা আরো জটিল হয়ে উঠবে কি? না, জটিল হবে না, একটা অপূর্ণতা, একটা আক্ষেপ থাকবে, এবং সেই আক্ষেপটা কিভাবে যাতে না থাকে সেই জন্যই কিন্তু জুলাই সনদের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন দিনের পর দিন, মাসের পর মাস যে বৈঠক করে একটা জায়গায় আনতে চাচ্ছে, সমঝোতায় আনতে চাচ্ছে। আমার ধারণা যে কোনো দল এভাবে ঘোষণা করে যে আমরা নির্বাচন করব না, এখন পর্যন্ত সেটা মনে হয় না। আর আপনি বলছিলেন যে কেউ পিআর পদ্ধতি চাচ্ছে, কেউ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে, সেটা চাইতেই পারে, দলীয় এজেন্ডা। যেমন কেউ তো বাংলাদেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সেটা তার রাজনীতি। জনগণের কাছে যাক, যে যার মতো করে তারা জনগণকে বোঝাক, জনগণ যদি তাদের যাকে সমর্থন করবে সেই তার নীতি কর্মসূচি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। যে বিষয়টা হচ্ছে যে প্রশাসন কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার উপর কিন্তু নির্ভর করবে নির্বাচনটা কতটা সুন্দর হবে, কতটা গ্রহণযোগ্য হবে, কতটা আদর্শ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন করতে চায়। যদি সেরা নির্বাচন নাও হয়, অন্তত মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচনটা হয়। কারণ না হলে মানুষ কিন্তু গত 3 নির্বাচনের সঙ্গে মিলেই দেখতে চাইবে। আপনি যে আশঙ্কাটা করছেন, যদি কোনো দল নির্বাচন বর্জন করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আসবে। এই যে 24-এর গণ অভ্যুত্থান, এতগুলো মানুষের জীবন দান, সেটা কি ব্যর্থ হবে? আমি নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ। ধন্যবাদ জানাচ্ছি। গোলাম মাওলা রনি, বলা হয়ে থাকে কিংবা রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন আমরা শুনি যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি কিছুটা ঝুঁকে গেছে। এর নেপথ্যের কারণ হিসেবে আবার একটা আলোচনা আমরা শুনি যে সরকারের সেফ এক্সিট আছে। আপনি এমনটি মনে করেন কি? সবাই এরকমই মনে করে, আমি ওরকম মনে করি যে কোনো মানুষই যখন কোনো একটা রুমে ঢুকে যায়, কোথাও ঢুকে যায়, তার দ্বিতীয় চিন্তা হলো এখান থেকে তিনি বের হবেন কীভাবে।
বিরহটা কেমন হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো একেবারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম কোনো সিল সাপোর্ট পেয়ে পার্মানেন্ট গ্যারান্টি লেটার নিয়ে আসেন নেই যে আমৃত্যু তিনি এখানে ক্ষমতায় থাকবেন। ফলে একটা নির্দিষ্ট সময় তাকে যেতে হবে এবং যাওয়ার জন্য তাকে অবশ্যই নিরাপদ একটা সেফ এক্সিটের কথা ভাবতে হবে এবং সেক্ষেত্রে বিএনপির চাইতে নির্ভরযোগ্য, বিএনপির চাইতে যাকে বলা হয় বিশ্বস্ত এবং নিরাপদ সেফ এক্সিট সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বিএনপির সঙ্গে তার একটা বন্ধুত্ব হতে পারে, সম্পর্ক হতে পারে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই, খুব স্বাভাবিক একটা বিষয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এখন যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে এসে যাদের সাথে বন্ধুত্ব করেছিলেন, এনসিপি, জামাত থেকে শুরু করে চরমোনা ইসলামপন্থী যারা আছে, অসাধারণ একটা সুন্দর তার বন্ধুত্ব ছিল, 11 মাস ধরে এই বন্ধুত্বটা চলেছে। এখন শেষ সময় এসে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বন্ধুত্বটা, এটা আসলে অন্য সময় মেনে নিতে পারছে না, তারাও না পারতেছে বলতে, না পারছে সহ্য করছে, না পারছে মোকাবেলা করতে, তাদের হিংসায় অঙ্গ জ্বলে যাচ্ছে এবং এর ফলে কি হলো যে আপনি দেখুন যে বিএনপির মধ্যে একটা খুশির বন্যা বয়ে যাচ্ছে। তারা তো বলেই দিয়েছে যে তারাই ক্ষমতায় আসছে অ্যাজ ইট ইজ। তারপরে আগামীতে প্রধানমন্ত্রী কে হবেন সেটা হলো জনাব তারেক রহমান সাহেব হবেন। এবং নির্বাচনের যেটা বিষয় থাকে সেটা হলো আনসার্টেনিটি, যে আপনি পাশাপাশি নির্বাচন করবেন এবং আপনি কে বিজয়ী হবে কে পরাজিত হবে এটা বোঝা যায় না। কিন্তু এখানে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে সমঝোতা, বৈঠক, বন্ধুত্ব, এর ফলে কি হলো একেবারে 100% নিশ্চয়তা এসে গেছে যে বিএনপি ক্ষমতায় আসছে, আর বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। তো এটা আসলে যখন একটা নির্বাচন সম্পর্কে, প্রতিযোগিতার সম্পর্কে আপনি আগাম ধারণা করতে পারেন, তাহলে সেটা আর যাই হোক না কেন সেটা সিলেকশন হয়, ইলেকশন হয় না। তো যেহেতু এটা ইলেকশন, ওইভাবে আমরা সবাই ধরেই নিয়েছি যে এখানে বিএনপির পাশে কেউ দাঁড়াতে পারবে না, প্রতিযোগিতা করতে পারবে না। তারেক রহমান সাহেব শতভাগ নিশ্চিত, মানে আকাশ থেকে যদি আলাদা কোনো সুনামি না হয়, বজ্রপাত না হয়, কিংবা উল্কাঝড় না হয়, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া কেউ ফেরাতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের একটা সমঝোতা করা উচিত, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সঙ্গে, যে ঠিক আছে জনাব আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি সংসদের সংখ্যাগরিষ্ঠ হবেন, আমাদেরকে কিছু দেন, অসুবিধা কি? আমরা তো এমনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনেক কিছু চাচ্ছি এবং তিনি আমাদেরকে দিচ্ছেন, তো আপনি আমাদেরকে কিছু দেন। এভাবে সমঝোতাটা হলে কি, এমনি তো সিলেকশন যদি হয়ে যায়, সমঝোতা হলে পার্লামেন্টটা অনেক সুন্দর হবে আর কি। এবং শেখ হাসিনা শেষের দিকে যে কাজগুলো করেছেন, তিনিও তো সমঝোতা করে কাজ করেছেন। ইনু সাহেবকে কিছু দিয়েছেন, মেনন সাহেবকে কিছু দিয়েছেন, সবাইকে দিয়েছেন, জাতীয় পার্টিকে কিছু দিয়েছেন, আবার তাদের মধ্যে বিরোধ হয়েছে, এগুলো আবার নিষ্পত্তি করে দিয়েছেন। হয় কি, বাংলাদেশে যে কোনো একটা কুপ্রথা, এটা একবার চালু হলে না এটা বন্ধ হয় না। তো আমাদের এখানে ঘাড়ের উপর যেভাবে 2014 সনের একটা বিনা ভোটের নির্বাচন সিল পড়ে গেছে, আমরা তো মোরালেস শেখ হাসিনা অপকর্ম করেছেন, কিন্তু আমরা তো মেনে নিয়েছি। আমরা তো তার দায় আমাদের, মানে যারা হয় কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয় তো সমান অপরাধী। তো আমরা তো ওনার যে বিনা ভোটের নির্বাচন মেনে নিয়েছি, রাতের ভোটের নির্বাচন তাও মেনে নিয়েছি, আমির নির্বাচন মেনে নিয়েছি। তো এই তিনবার মেনে নেওয়ার পরে আমাদের যে মেরুদণ্ড, আমাদের যে সিলেকশন ক্যাপাবিলিটি, তারপরে আমাদের যে ঘাড়, যেটাকে আমাদের ফরিদপুরের ভাষা বলে ঘেডি, ঘাড়কে বলে ঘেডি, আমাদের ঘেডি বলতে যে কিছু একটা আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে বিএনপির সাথে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সমঝোতা করেছেন, বন্ধুত্ব করেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি ওইভাবে সমঝোতা করেন, তাহলে ওই যে একটা গান আছে না, ওম শান্তি ওম, তাহলে আমরা একটা শান্তির পথে যেতে পারবো। এই শান্তি ছাড়া এখানে আসলে বিএনপির হাতে এখন যে ক্ষমতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যে ক্ষমতা, এবং দুটো বৃহৎ শক্তি একত্র হয়ে গেছে, রাশিয়া এবং আমেরিকা যদি এক হয়ে যায়, এখানে বলেন তো ইউক্রেনের কি করার আছে? কিছু করার নেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যন্ত শেষ করছি।